বাংলাদেশের জন্য জিএফ-17 ঠান্ডার যুদ্ধবিমান কেন প্রয়োজন তা এখন হয়তো আমাদের অনেকের অনুধাবন হয়েছে। পাকিস্তানের জিএফ-17 ঠান্ডার যখন ফ্রান্সের রাফায়েলকে ভূপাতিত করে তখন এতে কোনো সন্দেহ নাই যে জিএফ-17 ঠান্ডার একটি বিশ্বমানের যুদ্ধবিমান। একই সাথে জে-10C অনেকে বলেছিল ফ্রান্স থেকে রাফায়েল কিংবা আমেরিকা থেকে F-16 ফ্যালকন ক্রয় করার জন্য অথবা ইউরোফাইটার টাইফুন ক্রয় করার জন্য, কিন্তু আমরা তো ভালো করেই জানি যে আসলে কোনটা সত্যিকারের কার্যকর অস্ত্র। মুসলিমরা যে অস্ত্র তৈরি করে নিঃসন্দেহে এর মধ্যে বরকত থাকে। পাকিস্তান জিএফ-17 ঠান্ডা তৈরি করেছে, তুরস্ক তৈরি করেছে পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার যুদ্ধবিমান কান। মুসলিমরা কোনো অবস্থায় পিছিয়ে নেই। আমাদের এই মুহূর্তে যুদ্ধবিমান খুবই প্রয়োজন। ভারত ও পাকিস্তান যখন রণাঙ্গনে লড়াই করতেছে তখন আমাদেরকে এটা মাথায় রাখতে হচ্ছে যে আমরা আদতে কী করতেছি। স্বাধীনতার 53 বছর পরেও আমরা আমাদের সক্ষমতা বাড়াতে পারিনি। আগামী কয়েক মাসের মধ্যে ভারত ও পাকিস্তানের যুদ্ধটা বাংলাদেশে চলে আসবে, এতে কোনো সন্দেহ নাই। আলেমদের বক্তব্য এটাই ছিল এবং প্রিয় নবীজির হাদিস মোতাবেক এটাই সত্য প্রমাণিত হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, গাজাহীন যুদ্ধে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে যুদ্ধে নামতে হবে, রণাঙ্গনে নামতে হবে। আপনি যদি অন্য কোনো রাষ্ট্রের উপর ভরসা করেন তাহলে আপনার মৃত্যু অবধারিত। মনে রাখবেন, আমাদের সক্ষমতা না বাড়িয়ে আমরা শুধু উন্নয়নের পথে হেঁটেছি। আমরা কিছু নারীবাদীর নেতৃত্বের আসুদের নিচে পড়ে থাকতে থাকতে আমরা ভারতের দাসত্বে পরিণত হয়েছি। ভারত আমাদেরকে ব্যবহার করেছে। অথচ আমাদের বাংলাদেশের চতুর্পাশে ভারতের প্রায় 15 থেকে 16টি সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে শিলিগুড়ি করিডরকে কেন্দ্র করে ভারতের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে। আন্দামান নিকোপুঞ্জ দ্বীপকে কেন্দ্র করে ভারতের সামরিক ঘাঁটি রয়েছে। আসামে রয়েছে, ত্রিপুরায় রয়েছে, মিজোরামে রয়েছে। এসব সামরিক ঘাঁটি কেবলমাত্র শুধুমাত্র বাংলাদেশকে ঠেকানোর জন্য। আপনি দেখেন, ভারতের শত্রু চায়না ও পাকিস্তান, কিন্তু আন্দামান নিকোপুঞ্জ দ্বীপের আশেপাশে কি চায়না আছে? না, নেই। পাকিস্তান আছে? না, নেই। আছে কে? বাংলাদেশ। আছে কে? শ্রীলঙ্কা। আছে কে? মায়ানমার। মায়ানমার থেকে ভারত বিলিয়ন ডলারে গ্যাস কিনে সে মায়ানমারের বিপক্ষে ভারত কখনই যুদ্ধ করবে না। শ্রীলঙ্কার জনগণের সাথে ভারতের সম্পর্ক বেশ সুদৃঢ়। সে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ভারত কখনই যুদ্ধ করবে না। ভারত যুদ্ধ করবে বাংলাদেশের বিপক্ষে। তারা রাম রাজত্ব কায়েম করতে চায়। এই রাম রাজত্ব কায়েম করাকে কেন্দ্র করে বাংলাদেশকে ঘিরে ফেলেছে গত প্রায় 10 বছরে। অনেক হয়তো বলে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার কারণে ভারত এত সামরিক ঘাঁটি নির্মাণ করেছে। এটা ভুল। ভারত আন্দামান নিকোপুঞ্জ দ্বীপে সামরিক ঘাঁটি নির্মাণ করেছে এটা 20 বছর আগে। ভারত আসামে সামরিক ঘাঁটি নির্মাণ করেছে আজ থেকে প্রায় 6 বছর আগে। ভারত ত্রিপুরা, মিজোরামে সামরিক ঘাঁটি নির্মাণ করেছে 8 বছর আগে। তারা শুধুমাত্র আমাদেরকে এটা বুঝিয়েছে, মুক্তিযুদ্ধের বন্ধু তোমরা, মুক্তিযুদ্ধের সময় তোমাদেরকে আমরা সহযোগিতা করেছি। এই একটা ঢোল পিটাতে পিটাতে আমাদের সক্ষমতাকে শেষ করে দিয়েছে, আমাদের অর্থনীতিকে শেষ করে দিয়েছে, আমাদের শিক্ষানীতি, চিকিৎসানীতি সব কিছু শেষ করে দিয়েছে মুক্তিযুদ্ধের বন্ধু। আইন করে নিষিদ্ধ করা হোক কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ব্যতীত, এবং এটাকেই অহেতুকভাবে যদি কেউ ব্যবহার করে তাহলে তার বিরুদ্ধে শাস্তির আওতায় আনা হবে তাকে। কারণ এমন একটি শব্দ যেটা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। আমাদের বীর যোদ্ধারা দেশ স্বাধীন করেছে রক্তের বিনিময়ে। তাদের এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ যখন একটা মুক্তিযুদ্ধের কথা, মিথ্যা বানোয়াট কথাকে কেন্দ্র করে তারা আমাদের লেটে পুটে ছুটে খাচ্ছে, তখন আমাদেরকে মনে করতে হবে 1971 সালে 2 ডিসেম্বর ভারত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়। মাত্র অল্প কয়েকদিনের জন্য ভারত পুরো মুক্তিযুদ্ধের কৃতিত্ব নিয়ে যাবে? এটা হতেই পারে না। মনে রাখবেন, এ দেশ বাংলাদেশ, এটা স্বাধীন সার্বভৌমত্বের বাংলাদেশ, 7 বীরের বাংলাদেশ, বীরুত্তম, বীর বিক্রম এবং অন্যান্য যারা আছে মুক্তিযোদ্ধা তাদের বাংলাদেশ, তাদের অর্জিত বাংলাদেশ। আমরা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছি একটা কথা বলে ভারত আমাদের সক্ষমতাকে শেষ করে দিয়েছে। ভারত এটা বুঝিয়েছে সিকিমের মতো। আপনারা জানেন ভারত কীভাবে সিকিম দখল করেছিল? তথাকথিত ভারতের সেই নীল নকশাকারী ইন্দিরা গান্ধী সে সময় সিকিম দখল করে নিয়েছে। সিকিমের জনগণ এটা বুঝতে পারেনি যে তারা ভারতের সাথে যুক্ত হয়ে গেছে। ঠিক তেমনি আমাদের সক্ষমতা না থাকার কারণে ভারত এটা চেয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের বিনীত অনুরোধ, বিশেষ করে যে সামরিক সক্ষমতা বাড়ান। প্রয়োজনে আমরা একবেলা না খেয়ে থাকবো, তারপর আমাদের সক্ষমতার খুব প্রয়োজন রয়েছে। আমাদের এই মুহূর্তে PL-15E এয়ার টু এয়ার মিসাইলের খুব প্রয়োজন রয়েছে। আমাদের এই মুহূর্তে 400 কিলোমিটার রেঞ্জের মিসাইলের খুব প্রয়োজন রয়েছে। আমাদের এই মুহূর্তে অ্যাটাক হেলিকপ্টার প্রয়োজন রয়েছে। তুরস্ক থেকে নিয়ে আসেন, বাকিতে আনতে পারবেন।
বাকিতে আনতে পারবেন, তুরস্ক বাকিতে আমাদেরকে এটা দিবেই। তুরস্ক অফার করেছে যে অ্যাটাক হেলিকপ্টারটা নেওয়ার জন্য, কিন্তু আমরা এই অফারটা ফিরিয়ে দিয়েছি। আমরা আকিন্সি ড্রোনের অফার ফিরিয়ে দিয়েছি। আমরা TB2 বাইকার ড্রোন ক্রয় করেছি চাপে পড়ে। তারপর আমাদের উচিত আরও TB2 বাইকার ড্রোন ক্রয় করা, আরও আকিন্সি ড্রোন ক্রয় করা, আরও অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা। ভারত যখন শাহজাহান কিংবা ট্যাঙ্ক নিয়ে যখন আমাদের এখানে প্রবেশ করবে, তখন ভারতকে সমস্ত জবাব দেওয়ার জন্য আমাদের কিছু একটা করতে হবে। আমাদের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম আনতে হবে। আমাদের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম যদি আমরা আনি, তাহলে ভারতের রাফায়েল কিংবা ভারতের সুকিয়া Su-30 কিংবা ভারতের যে অন্যান্য যুদ্ধ বিমান রয়েছে, এগুলিকে আমরা ভূপাতিত করতে পারবো পাকিস্তানের মতো। পাকিস্তান একটা মিসাইল PRF-15 দিয়ে যেভাবে ভারতকে নাস্তা নাবুদ করে দিয়েছে, ইতিমধ্যে ফ্রান্স স্বীকার করেছে যে J-10C এবং F-17 থান্ডার দিয়েই এই কাজটা করেছে। প্রিয় ভাইরা, আমরা মনে করি সক্ষমতার খুব প্রয়োজন রয়েছে। অনেক দেরি হয়ে গেছে। আমাদেরকে অতি দ্রুত যুদ্ধ বিমান আনতে হবে। মনে রাখবেন, আমাদের গাইডেড মিসাইল আনতে হবে, অ্যান্টি গাইডেড মিসাইল আনতে হবে, অ্যান্টিশিপ মিসাইল আনতে হবে। যে করে হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক রয়েছে। তাই আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেই আমেরিকার কাছ থেকে অ্যান্টি গাইডেড মিসাইল আনতে পারে। অ্যান্টি গাইডেড মিসাইলগুলোর মধ্যে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি দামি এবং আলোচিত এবং পরীক্ষিত জ্যাভলিন মিসাইল, যেটা আমেরিকা তৈরি করেছে। আমেরিকার এই জ্যাভলিন মিসাইল একজন সৈনিক, একজন ব্যক্তি চাইলে আপনিও এটি চালাতে পারেন। এটি প্রায় 3 থেকে 24 কিলোমিটার দূরে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেন। আপনার শত্রু আপনি নিজে একাই তাকে শেষ করে দিতে পারেন এই জ্যাভলিন মিসাইল দিয়ে। এটি একটি অ্যান্টি গাইডেড মিসাইল। এটি যে কোনো মুহূর্তে, যে কোনো আবহাওয়াতে, রাতে দিনে, আপনি যে কোনো টাইমে এটি ব্যবহার করতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেই এই জ্যাভলিন মিসাইল আমাদের পুরো 18 কোটি জনগণের হাতে তুলে দিতে পারে। এটি দামে কম, একই সাথে এটি মারাত্মক। ভারত কোনো অবস্থায় যাতে এই বাংলায় প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। আমাদের প্রতিটা কর্মক্ষম জনগণ যারা আছে, যুবক, ইয়াং জেনারেশন, তাদেরকে মিলিটারি ট্রেনিং দিতে হবে। কারণ ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান সৃষ্ট যে পরিবেশ, যুদ্ধ আবহাওয়াগত পরিবেশ, এটাকে মোকাবেলা করার জন্য আমাদেরকে এমন কিছু তৈরি করতে হবে। মনে রাখবেন, হাতে কলমে যুদ্ধ এখন হয় না। হাতে কলমে যুদ্ধ এখন আর হয় না। তার প্রমাণ রাশিয়া ও ইউক্রেন। রাশিয়া চেয়েছিল হাতে কলমে ইউক্রেনকে তারা পরাস্ত করবে, কিন্তু পরাস্ত করতে গিয়ে রাশিয়া প্রায় 84,000 সৈন্যকে হারিয়েছে। পরবর্তীতে রাশিয়া যখন মিসাইলের মাধ্যমে খেলা শুরু করেছে, বিশেষ করে রাশিয়ার ক্রুজ মিসাইলগুলো যখন একের পর এক বৃষ্টির মতো ক্রুজ মিসাইল ইউক্রেনের বিভিন্ন সামরিক ঘাঁটিতে আছড়ে পড়ে, মুহূর্তের মধ্যেই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, হাঙ্গেরি, স্লোভাকিয়া থেকে শুরু করে জাপান পর্যন্ত, অস্ট্রেলিয়া পর্যন্ত তারা যত সহযোগিতা করেছে, সকল সহযোগিতা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা আকাশ যুদ্ধে আপনি কখনোই রাশিয়া কিংবা যাদের আছে তাদের মোকাবেলা করতে পারবেন না। হাতে কলমে আপনি কখনোই কিছু করতে পারবেন না। আপনাকে তৈরি করে নিতে হবে। যুদ্ধের ফলাফল আপনার দিকে আনার জন্য অবশ্যই আপনাকে ওই সমস্ত অস্ত্রের দিকে ছুটে যেতে হবে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনি বাকিতে হলেও অস্ত্র ক্রয় করেন। আমরা বাকিতে অনেক কিছু করেছি না, বড় বড় প্রজেক্ট করেছি, পদ্মা সেতু করেছি, কর্ণফুলী টানেল করেছি, বিলিয়ন ডলার বাকিতে এনেছি। কোটি কোটি IMF থেকে শুরু করে, জাইকা থেকে শুরু করে, বিশ্ব ব্যাংক, কার কাছ থেকে আমরা ঋণ নেই। তাই কমপক্ষে অন্তত $50 বিলিয়ন অস্ত্র ক্রয় করেন। জাপানের জাইকা অবশ্যই আপনাকে দেবে। আপনি চাইলে অনেক কিছু সম্ভব, কিন্তু অন্য যে গভর্নমেন্ট আসবে সে হয়তো এই বিষয়টা করবে না। সে হয়তো ভারতের ট্যাপে পড়ে যাবে। মনে রাখবেন, ভারত ও পাকিস্তান যুদ্ধ এটা যদি গাজওয়াহীন যুদ্ধ হয়ে থাকে, তাহলে মনে রাখবেন আপনাকেও এই যুদ্ধে নামতে হবে। আপনার মৃত্যু এই যুদ্ধের মাধ্যমে হবে। আর যদি এটা স্বাভাবিক হয়, তাহলে তো তাদের মধ্যে অভ্যন্তরীণ বিষয়। কিন্তু কেন জানি মনে হচ্ছে এটা স্বাভাবিক যুদ্ধ নয়। কারণ ভারত যতগুলি মিসাইল নিক্ষেপ করেছে, প্রতিটা মিসাইল পাকিস্তানের মসজিদে গিয়ে পড়েছে। যা মারা গেছে সব মসজিদে নামাজরত মুসল্লিরা মারা গেছে। তার মানে ভারত জেনে শুনে ধর্মগত যুদ্ধ শুরু করেছে। ভারত জানে ধর্মগত যুদ্ধ কিভাবে করতে হয়। আমাদের তো ভয়ের কিছু নাই। প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে এটাই বললেন যে আমার উম্মত বিজয় অর্জন করবে। আপনার এই যুদ্ধের মধ্য দিয়ে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে। এটা মনে রাখবেন। মুসলিম উম্মাহ অবশ্যই বিজয়ী হবে, তারা পরাজিত হবে। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আরেক আয়াতে বললেন,
সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ।